নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো তার আগে সকলকে আমি প্রথমেই সুপ্রভাত জানাই আজকের, এবং প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দুদিন একটু ব্যস্ত থাকার কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও আপডেট দিতে পারিনি আপনাদের। তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। এখানে কিন্তু জড়িয়ে রয়েছে হাজার হাজার টেট পাস ক্যান্ডিডেটদের ভাগ্য। তো চলুন আমরা এই বিষয় নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই, এবং এই ভিডিওর মধ্য থেকে আমরা জেনে নেব যে কোন কোন টেট পাস ক্যান্ডিডেটরা আজকের এই শুনানিতে জড়িয়ে রয়েছে। তো চলুন, তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন এবারে আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। বন্ধুরা, আপনারা দেখছেন যে বেশ কয়েক বছর ধরে কিন্তু এমনিতেই আমাদের রাজ্যের চাকরি বাকরির যা পরিস্থিতি, তাতে কিন্তু লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন কর্মের সাথে যুক্ত হয়ে পড়ছে। অনেক ভালো ভালো ছেলে পেলে এমফিল পিএইচডি করা ছেলেরাও কিন্তু বর্তমানে টোটো চালাচ্ছে, চায়ের দোকান করছে। তো এর থেকে লজ্জাকর কিছু আর হয় না। আর এর মধ্যেই কিন্তু আবার বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বিভিন্নভাবেই কোর্টের দোরগোড়ায় গিয়ে চলে যাচ্ছে, এবং কোর্টে গিয়ে কিন্তু সেগুলো চ্যালেঞ্জ হয়ে শুধু দীর্ঘায়িত হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এবং চাকরি প্রার্থীদের জীবন কিন্তু অনেকটাই বিনষ্ট হয়ে যাওয়ার মুখে। তো ঠিক এইরকমই কিছু প্রক্রিয়া, যদিও এর মধ্যে অনেকটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জড়িয়ে রয়েছে। একটা কেস তখনই চ্যালেঞ্জ হয় যখনই সেই কেসটা সঠিকভাবে সেই রিক্রুটমেন্ট বোর্ড পরিচালনা করতে ব্যর্থ হয়, বা তার মধ্যে কোনো ভুল ত্রুটিগুলোকে রেখে দেয়, এবং সেই ভুল ত্রুটিগুলোর মাসুল কিন্তু গুনতে হয় যারা চাকরি প্রার্থী তাদেরকেই। এখানে পর্ষদের কোনো ক্ষতি হয় না, সরকারেরও কোনো ক্ষতি হয় না, বরঞ্চ তাদের লাভই হয়। যত মামলা ঝুলে থাকবে তত তাদেরকে বেতন কম দিতে হবে, রিক্রুটমেন্ট কম করাতে হবে। তো যাই হোক, এবার আসল কথায় আসি। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের বেঞ্চে এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে কিন্তু 2022 ডিএলএড মামলার যে স্টে অর্ডার রয়েছে সেই মামলাটি শুনানি হতে পারে। আজকে এই কেসটা কিন্তু লিস্টেড রয়েছে। তো আজকে মামলাটিতে যদি শুনানি হয় তাহলে কিন্তু স্টে উঠবে কি উঠবে না, এটা নিয়েই একটা বড় প্রশ্ন কিন্তু চাকরি প্রার্থীদের। অনেক ইউটিউবাররা বলছেন যে স্টে নাকি 100% উঠে যাবে, কিন্তু আমি বলছি যে স্টে নাও উঠতে পারে। কেননা স্টে না ওঠারও কিন্তু কিছু কারণ রয়েছে। আপনারা একটা জিনিস ভাবুন, হিমা কোহলি ম্যাম এবং রাজেশ বিন্দলের বেঞ্চ যখন এই 2022 ডিএলএড মামলার উপর স্টে অর্ডার জারি করেছেন, এবং তারা কিন্তু উল্লেখ করে দিয়েছেন যে এই স্টে অর্ডার না ওঠা পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু 11,765 ভ্যাকান্সির, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে প্যানেল লিস্ট বা মেরিট লিস্ট, সেটা কিন্তু পাবলিশ করতে পারবে না। তো এখান থেকে আপনারা বুঝুন, যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর এরকম নির্দেশ রয়েছে, তখন নিশ্চয়ই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এমন কিছু দেখেছেন হয়তো এই মামলার মধ্যে, যে তারা সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবছেন, এবং যার জন্যে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে স্থগিত করে রেখেছেন, এমনটাই বলা যায়। এই 2022 ডিএলএড মামলায় তাদের কিন্তু সেকেন্ড ইয়ারের ফল প্রকাশ হওয়া নিয়ে যত ঝামেলা। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে 2022-এর যারা মামলাটি করেছিল তাদেরকে কিন্তু প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈধতা দিয়েছিল 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বসার জন্য। কেননা 2022 সেশনের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু 22-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু 22-এর মধ্যে তখনও সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তাদের রেজাল্ট প্রক্রিয়া বাকি ছিল। সেই জন্য কিন্তু তারা আবেদন জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাতে হ্যাঁ জানিয়েছিল। এবং সেই বিষয়টি যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর একরাশ ক্ষোভ ঝাড়েন, যে যেহেতু তারা 22 শেষ হয়ে যাচ্ছে, 22-এর মধ্যে এই রেজাল্ট কমপ্লিট করতে পারেনি, তাই এই দায় কিন্তু তাদেরই, এবং এদেরকে অন্তত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হোক।
তারা যখন পরবর্তীতে মার্কশিট হাতে পাবে সেই মার্কশিটটাকে তারা সাবমিট করে দেবে। তো এরকম বিষয় ছিল, কিন্তু এখানে কিন্তু একদল মামলাকারী যারা এই চায়নি যে 20-22 ডিএলএডরা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার আওতায় আসুক, কম্পিটিশন বাড়ুক, তারা কিন্তু এই মামলাটিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেন এবং ডিভিশন বেঞ্চ কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে খারিজ করে দেন এবং সেখানে 20-22 ডিএলএড মামলায় বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অর্ডার দেয় যে রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত কেউ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তখন কিন্তু এই 20-22 কেসের মামলাকারীরা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় যে তাদেরকে যেন রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বসতে দেওয়া হয়। আর সেখানেই কিন্তু স্টে দেয় হিমা কোহলি ম্যাম এবং রাজেশ বিন্দল স্যারের বেঞ্চ। তো এখানটায় আপনারা একটা জিনিস ভাবুন যে যদি এই মামলার কোনো মেরিট না থাকতো তাহলে কিন্তু প্রথম দিনই মামলাটি হয়তো খারিজ করতে পারতেন সুপ্রিম কোর্টের বিচারপতি। কেননা যখন কোনো মামলা সেখানে শুনানির জন্য ওঠে সেখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডার কী হয়েছে বা ডিভিশন বেঞ্চের কী অর্ডার হয়েছে সমস্তটাই কিন্তু বিশ্লেষণ করতে হয় এবং তারপরেই কিন্তু সমস্তটা জাজমেন্ট হয়। তো যেহেতু এতদিন ধরে স্টে পড়ে রয়েছে একটা নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কমপক্ষে হলেও 3 মাসের ওপর হতে চললো, যেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে এই 20-22 ডিএলএড মামলার কারণে। ফলে এই মামলা যে এত সহজে উঠবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, তবে উঠে গেলে খুবই ভালো, কেননা এখানে 11,765 ক্যান্ডিডেটের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তবে এই স্টে অর্ডার যদি না উঠে, যদি 20-22 ডিএলএডের ক্যান্ডিডেটটা জিতে যায় তাহলে তো হয়তো আরও কিছুদিন সময় লাগবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এদেরকে ইন্টারভিউটা করিয়ে নিয়ে তারপরে রেজাল্টটা আউট করবে। আর স্টে উঠে গেলে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কয়েকদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে। তারা অলরেডি রেজাল্ট প্যানেল লিস্ট সমস্ত কিছুই কিন্তু রেডি করে রেখেছে, এমনটাই তারা সুপ্রিম কোর্টে জানিয়েছেন। তবে আজকে যে মামলাটি উঠবে কি না সেটা নিয়েও কিন্তু সংশয় আছে, কারণ আজকে জানেন আপনারা রাম মন্দির উদ্বোধনের দিন এবং আজকে কিন্তু সেন্ট্রাল থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু হাফ ডে ছুটি ঘোষণা করা আছে। আর সুপ্রিম কোর্টে কিন্তু এই ছুটি লাগু হওয়ার চান্স প্রবল। তো সেই ক্ষেত্রে আজকে যে মামলাটি উঠবে কি না এটা নিয়ে কিন্তু আমার ব্যক্তিগতভাবে সংশয় রয়েছে। তো দেখবেন, আপনারা দেখেন যে উঠলে ভালো, আর না উঠলে তো নেক্সট ডেট হয়তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে চলে যেতে পারে। তো বন্ধুরা আজকে এই আপডেটটি আপনাদের দিলাম। আর এই টেটের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখানে কিন্তু 2014, 2012, 2017 টেট পাস ক্যান্ডিডেটরা জড়িয়ে রয়েছে। প্রায় 40,000 মতো টেট পাস ক্যান্ডিডেটের ভাগ্য কিন্তু নির্ধারণ করছে আজকের এই শুনানির ওপর। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আসছে আবার।